আচ্ছা ইমাজিন করুন তো, আপনার আশেপাশে যা কিছু আছে, যা আপনি দেখতে পারেন এবং যা আপনি দেখতে পারেন না, যা আপনি ছুঁতে পারেন এবং যা আপনি ছুঁতে পারেন না, এর কোনোটি আসলে সলিড অথবা লিকুইড না, এগুলো সব কিছুই তরঙ্গ। না, এটা কোনো মন করা কথা না। কথা বলছি বিজ্ঞান একটি চমৎকার থিওরি নিয়ে, যাকে বলা হচ্ছে স্ট্রিং থিওরি। আমাদের স্কুল কলেজে থাকতে শেখানো হয় যে অবজেক্টকে যদি আমরা ক্ষুদ্রতম এককে ভাঙি তাহলে সবার শেষে আমরা পাবো অ্যাটম, এবং সেই অ্যাটমকে আরও এক দফা ভাঙলে পাওয়া যাবে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন, যাকে আমরা আর ভাঙতে পারবো না। এখন কথা হচ্ছে এই কথাটা 1964 সাল পর্যন্ত ঠিক ছিল, কারণ 1964 সালে নুরিগেল এবং বললেন দাঁড়াও, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনকেও ভাঙা সম্ভব, এবং তাদেরকে ভাঙলে আমরা পাবো কোয়ার্ক। প্রোটনে থাকে 2টি আপ কোয়ার্ক এবং 1টি ডাউন কোয়ার্ক, অন্যদিকে নিউট্রনে থাকে 1টি আপ কোয়ার্ক এবং 2টি ডাউন কোয়ার্ক। তাই আমরা দেখতে পাই যে প্রোটন এবং নিউট্রনের ভর সমান হলেও এদের চার্জ ভিন্ন, কারণ আপ কোয়ার্কের চার্জ পজিটিভ 2/3 এবং ডাউন কোয়ার্কের চার্জ নেগেটিভ 1/3। তাই আমরা দেখতে পাই যে প্রোটনের চার্জ পজিটিভ 1 এবং নিউট্রনের চার্জ ইন। কিন্তু এইসব কথা বাদ দিয়ে এখন মূল কথায় আসা যাবে। কথা হচ্ছে যে কোয়ার্ক হলো একটা ম্যাটার পার্টিকেল, কিন্তু আমরা তো জানি বিগ ব্যাং এর সময় যা ছিল তা পুরোটাই পিওর এনার্জি। তাহলে এই এনার্জি গেল কোথায়? এই ম্যাটার আসলো কোথা থেকে? তাহলে এই ক্ষুদ্রতম একক এনার্জি হওয়ার কথা না? তাহলে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বলে এই প্রশ্নের ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে জানতে হবে স্ট্রিং থিওরি সম্পর্কে, অর দ্য থিওরি অফ এভরিথিং। মানুষ শুরু থেকে ইউনিভার্সকে এক্সপ্লেন করার চেষ্টায় আছে, এবং তার জন্য সবার আগে আমাদের কাছে আসে নিউটনিয়ান মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স, যা আমরা রিয়েল লাইফের বিষয়বস্তু, যেমন 10 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটি গাড়ি কখন 100 কিলোমিটার অতিক্রম করবে, অথবা 45 ডিগ্রি কোণে একটি বলকে 5 মিটার/সেকেন্ড বেগে ছুঁড়ে মারলে সেই বলটি আসলে কোথায় গিয়ে পড়বে, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র এক্সপ্লেন করতে ব্যবহার করে থাকি। কিন্তু এই নিউটনিয়ান মেকানিক্সকে যখন আমরা এক্সট্রিম পর্যায়ে পুশ করার ট্রাই করি, তখন এটি ফেল হয়। এখন এক্সট্রিম পর্যায়ে বলতে কী বোঝানো হয়েছে? যেমন ভেরি হাই স্পিড, ভেরি স্ট্রং গ্র্যাভিটি, অ্যাটমিক লেভেলের বিষয়বস্তু, ইত্যাদি ইত্যাদি। ভেরি হাই স্পিড বলতে বোঝানো হয় আসলে আলোর কাছাকাছি গতিকে। তো এই সকল বিষয়বস্তুকে এক্সপ্লেন করার জন্য আমরা পরবর্তীতে নিয়ে আসি স্পেশাল থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি, জেনারেল রিলেটিভিটি, কোয়ান্টাম মেকানিক্স ইত্যাদি। কিন্তু প্রবলেম হচ্ছে এগুলোর কোনোটি আমাদের থিওরি অফ এভরিথিং না, কারণ এগুলোকে এক্সট্রিম কেস লাইক ব্ল্যাক হোলের ভিতরে ম্যাথ সলভ করার জন্য পুশ করা হলে এরাও ফেল করে। তাই বিজ্ঞানীরা পরবর্তীতে আমাদের কাছে নিয়ে আসে স্ট্রিং থিওরি, যা পরিপূর্ণভাবে ইউনিভার্সকে এক্সপ্লেন করতে না পারলেও এই থিওরির মাধ্যমে মহাবিশ্বে অনেক বিষয়ই আমরা এক্সপ্লেন করতে পারি। স্ট্রিং থিওরির মূল ভিত্তি হচ্ছে যে আমাদের মৌলিক কণা হচ্ছে ভাইব্রেটিং স্ট্রিং। ডিফারেন্ট ভাইব্রেশন মিনস ডিফারেন্ট পার্টিকলস। এর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো গ্র্যাভিটি এবং কোয়ান্টাম ইফেক্টকে এক্সপ্লেন করতে পারে। আমাদের পুরো ইউনিভার্সকে 3D মনে হলেও স্ট্রিং থিওরি অনুযায়ী আমাদের ইউনিভার্সে 10টি এবং এমনকি 11টি ডাইমেনশন আছে। তাদের ম্যাক্সিমামগুলো এত ছোট যে আমাদের কাছে সেগুলো প্রায় অদৃশ্য। যেমন একটি সুতার উপরে একটি পিঁপড়াকে কল্পনা করুন, দূর থেকে দেখলে মনে হবে পিঁপড়াটি মাত্র একটি ডাইমেনশনের উপরে মুভ করতে পারবে, বাট বাস্তবে পিঁপড়ার কাছে কিন্তু 3টি ডাইমেনশনই বিদ্যমান। আমাদের ক্ষেত্রে ব্যাপারটাও সেম। পরিশেষে বলতে হয় যে স্ট্রিং থিওরি অনুযায়ী আমাদের চারপাশে যা কিছু আছে, আপনি আমি সহ সব কিছুই তরঙ্গ এবং কম্পন। এখন এটি সত্য অথবা মিথ্যা যাই হোক না কেন, স্ট্রিং থিওরি আমাদের চিন্তা ভাবনার দৃষ্টিকোণ পাল্টে দিয়েছে।